complete online learning platform. নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই গরমের খবরে নজর রাখতে হবে, তার কারণ কোনো আশার খবর শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। 28 এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনাই নেই। এপ্রিলেই হাঁসফাঁস দারুণ বৈশাখী এবং জয়সালমেরকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কলকাতা, এটা বোধহয় বলাই যায়। 22 এপ্রিল কি 16 রেকর্ড ভেঙে দেবে? জোর জল্পনা চলছে। কবি বলেছেন এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, আর সেটাই যেন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতাবাসী। বৃষ্টির দেখা নেই, ভ্যাপসা গরমে গলদঘর্ম অবস্থা। প্রতি এপ্রিলেই চোখ রাঙায় গরম, কিন্তু এবারের চোখ রাঙানি অনেকটাই বেশি। 2016 সালের পর আবারও এপ্রিলেই হাঁসফাঁস কলকাতা। শুধু কলকাতাই নয়, তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণের 7টি জেলা। 2016 সালে কলকাতায় এপ্রিলে 41 পেরিয়ে গিয়েছিল উষ্ণতার পারদ। 2021 এপ্রিলেও কলকাতার তাপমাত্রার পারদ 40-এর কাছেই ঘোরাঘুরি করেছে। রবিবার কলকাতায় এই মরশুমের উষ্ণতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় 39.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। অবস্থা এমনই, এপ্রিলের পশ্চিমের জয়সালমীরকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পূবের কলকাতা। সোমবার জয়সালমীরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কলকাতায় 40 ছুঁই। আগামী 3-4 দিনেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। জোর জল্পনা, 22 এপ্রিল কি ভেঙে দেবে 16 রেকর্ড? কিন্তু কেন এবার এপ্রিলেই নাজেহাল? বিশেষজ্ঞরা বলছেন মার্চ মাস থেকে উত্তর পশ্চিম হাওয়ার দাপট কমতে থাকে, বাড়তে থাকে দক্ষিণ পূর্ব হাওয়ার দাপট। এই পূবালি হাওয়াতেই সাগর থেকে জলীয় বাষ্প ঢোকে রাজ্যে, যা বিহার ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি করে। সেই মেঘ ক্রমে বাংলার দিকে এগিয়ে এসে প্রাক বর্ষার বৃষ্টি ঘটায় রাজ্যে। এর প্রভাবেই কালবৈশাখী, শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এবার মার্চ মাস থেকে উধাও পূবালি হাওয়া। দক্ষিণ পূর্ব হাওয়ার বদলে দক্ষিণ পশ্চিম হাওয়া ঢুকছে রাজ্যে। উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দুই বাতাসই শুষ্ক হওয়ায় এপ্রিলেই হাঁসফাঁস। তাছাড়া মার্চ মাস থেকে উত্তর পশ্চিম বাতাস কমতেই বঙ্গোপসাগরে তৈরি হয় হাই প্রেসার জোন। এবার সেই পরিস্থিতির দেখা মেলেনি, বরং উত্তর পশ্চিম হাওয়ার দাপট বেশি থাকায় পোর্ট ব্লেয়ারের কাছাকাছি এলাকায় হাই প্রেসার জোন তৈরি হচ্ছে। সেই হাই প্রেসার জোন থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বঞ্চিত হচ্ছে বাংলার দক্ষিণ অংশ। ওই ছোটনাগপুর সেলস এরিয়াতে থান্ডারস্টর্মের যে মেইন ইনস্টেবিলিটি ফর্ম করার কথা, করতেই পারছে না। সুতরাং ওখানে যদি থান্ডারস্টর্মের ফরমেশন না হয়, কলকাতার দিকে হওয়ার চান্স প্রায় 0, যে কারণে আমাদের এখানকার অস্বস্তিকর কন্ডিশন অবস্থাটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। প্রায় 55 দিন কলকাতাও সংলগ্ন এলাকায় বৃষ্টি নেই। এর পিছনে শুধুমাত্র স্থানীয় কারণ নয়, গ্লোবাল ওয়ার্মিং এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। লোকাল এফেক্ট প্লাস সাথে সাথে গ্লোবাল জেনারেল সার্কুলেশনের কোনো ইম্প্যাক্ট এর উপরে থাকতে পারে। সকাল থেকেই আকাশে চড়া রোদ, বাইরে বেরোলেই চাঁদি ফাটা গরম। বৃষ্টির পূর্বাভাস তো নেই, উল্টে গরম আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজ 18 বাংলা। সাবধান তো থাকতেই হবে, কিন্তু এই পরিস্থিতি কেন, কিভাবে, কতদিন চলবে এই পরিস্থিতি? লু সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে গরম আরো বাড়বে। কেন? আবহাওয়া দপ্তর কি বলছে? বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি এই মুহূর্তে, তার সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর আজ যে ওয়েদার রিপোর্ট দিল, ওয়েদার বুলেটিন, সেখানে গরম বাড়ার কথা বলছে, তাপপ্রবাহের মতো পরিস্থিতির কথা বলছে। কেন হচ্ছে পরিস্থিতি সে কোনো উল্লেখ রয়েছে, সেরকম কোনো উল্লেখ রয়েছে কি? একদম, কারণ এই মার্চ এবং এপ্রিল মাসে যে ধরনের বাতাস থাকে, অর্থাৎ বাতাসের গতিপথ যেদিকে থাকে, এবারে সেই হাওয়া বদল হয়েছে। অর্থাৎ যে পূবালি হাওয়া, অর্থাৎ সাউথ ইস্টার্লি, অর্থাৎ দক্ষিণ পূর্বের যে বাতাস, সেই বাতাস এই মুহূর্তে নেই। বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। একদিকে উত্তর পশ্চিমের বাতাস এবং অন্যদিকে দক্ষিণ পশ্চিমের বাতাস। এই দুই বাতাসই শুষ্ক বাতাস এবং তার ফলেই আবহাওয়ার পরিবর্তন
এবং মার্চ এবং এপ্রিল এই 2 মাসে যদি আমরা দেখি তাহলে কালবৈশাখী বা বজ্রবিদ্যুৎ থান্ডারস্টর্ম যতটা হওয়ার কথা প্রায় কিছুই হয়নি বললে চলে, কারণ 55 দিন বৃষ্টিপাত হয়নি কলকাতা ও সংলগ্ন এলাকায়। একইভাবে যদি আমরা দেখি তাহলে এই দক্ষিণ পশ্চিম বাতাসের যেটুকু সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ হচ্ছে সেটাও বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সেখানে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং কিছুটা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাকি দক্ষিণবঙ্গ প্রায় শুষ্ক, প্রায় বলা যায়। কারণ এই ড্রাই ওয়েদারটার কারণে হচ্ছে দক্ষিণ পশ্চিম বাতাস এই মুহূর্তে ডমিনেট করছে এবং উত্তর পশ্চিমের যে বাতাস এই মুহূর্তে দুর্বল হয়ে যায়, সেই উত্তর পশ্চিমের বাতাসও আমাদের রাজ্যে ডমিনেট করছে। তার ফলে যে পূবালি হাওয়া, সেই পূবালি হাওয়ার ঘাটতির জন্যই, এই হাওয়া বদলের কারণেই এই পরিস্থিতি, এমনটাই বলছে হাওয়া অফিস। ইতিমধ্যেই যে সতর্কতা জারি করা হয়েছে, আজ তাপপ্রবাহের সতর্কতা ছিল, প্রায় 10টি জেলার 13টি শহরে তাপপ্রবাহের সতর্কতা ছিল এবং আগামী 2-3 দিন এই পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবারের পর অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। শনি রবিবার মুর্শিদাবাদ, নদিয়া সহ বীরভূম সহ বেশ কিছু জেলাতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা, তবে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার বৃষ্টির সম্ভাবনা হতে পারে, এমন ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। অর্থাৎ এই সপ্তাহে কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হলেও তা হতে পারে আগামী সোমবার, অন্তত আবহাওয়া দপ্তর সূত্রে সেরকমই জানা হচ্ছে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। কিন্তু এই গরমে কিভাবে নিজেদের সুস্থ রাখবেন? গরম এখনই কমছে না, সুস্থ রাখতে হবে নিজেকে। চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? বিগত কয়েকদিনে যেরকম ধারাবাহিকভাবে তাপমাত্রা বাড়ছে, তার সাথে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বাড়ছে। এই সময়টাতে যেটা খুব বেশি করে প্রয়োজন, সর্বোপরি যেটা দরকার, সেটা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে যে তাপমাত্রা বাড়ছে এবং দুপুরের পর থেকে নিয়ে যখন তাপমাত্রা আরও অধিকতর একটা মাত্রায় যাচ্ছে, প্রেফারেবলি ইনডোরস থাকা, এবং যদি বাইরে বেরোতেই হয় তাহলে যে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। তার মধ্যে প্রথম আমি বলবো যে খুব হালকা জামাকাপড় পরা এবং হালকা রং, হালকা ওজনের হালকা জামাকাপড়, লুজ ফিটিং ক্লোথস যাকে বলে, সেগুলো পরা। এবং আপনারা জানেন যে মানুষের শরীরে 55 থেকে 60% হচ্ছে জল, সুতরাং ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করাটা ভীষণ জরুরি। সুতরাং প্রচুর পরিমাণে ফ্লুইডস নেওয়া। এই গরমে স্কুল কিভাবে হবে, কিভাবে শিশুদের সুস্থ রাখা যাবে? স্কুল শিক্ষা দপ্তর সতর্ক, স্কুলগুলিকেও সতর্ক হওয়ার কথা বলছে রাজ্য। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি নির্দেশ পাঠানো হচ্ছে স্কুলগুলিকে এবং কিভাবে বাচ্চাদের, স্কুলের যারা পড়ুয়া রয়েছে তাদের সুস্থ রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রতিটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। সেই নির্দেশিকায় স্কুলগুলিকে প্রথমত সতর্ক করা হয়েছে। দ্বিতীয়ত, প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুলগুলিতে ক্লাস হচ্ছে বিশেষত বাচ্চাদের, সেক্ষেত্রে যে প্রাথমিক স্কুলগুলি ডেতে অর্থাৎ বেলার দিকে পরিচালিত হয়, সকাল 10টার পর থেকে সেই স্কুলগুলি হয়, সেগুলি প্রয়োজন হলে সকালের দিকে ক্লাস করাতে পারে, এমনটাই নির্দেশিকা বা অ্যাডভাইজারি দিয়েছে রাজ্য বিভিন্ন জেলা স্কুলগুলিকে। পাশাপাশি কোনো প্রাথমিক স্কুলে যদি কোনো শিশুদের কোনো রকম অসুবিধা হয় তাহলে তৎক্ষণাৎ স্কুল বিদ্যালয় পরিদর্শকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাছাড়াও কয়েকটি স্কুলে ক্লাসও হচ্ছে। সেক্ষেত্রে ক্লাস চলাকালীন কোনো ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হলে বা কোনো স্কুল কোনো রকম অসুবিধার মধ্যে পড়লে তৎক্ষণাৎ স্কুল বিদ্যালয় পরিদর্শকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত তাপপ্রবাহের জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্কুলগুলি যদি কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবে, তাহলে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিয়েছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই নির্দেশিকাগুলি দিয়েছে বিভিন্ন জেলাকে। ধন্যবাদ সোমরাজ। এবং এরই পাশাপাশি তাপপ্রবাহের মধ্যে যেহেতু উচ্চ মাধ্যমিক, আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তাদের কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা সংসদে, যে নির্দেশিকা বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয় তার জন্য বাড়তি সতর্ক থাকতে হবে, ওআরএস এর ব্যবস্থা রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে এবং তা যেন পর্যাপ্ত থাকে। জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং শিশুদেরও তো সাবধান রাখতে হবে, শিশুদের সুরক্ষা সবচেয়ে জরুরি। কি করবে
শিশুরা রাস্তায় বেরোলে তারা যাতে ছাতা বা টুপি সঙ্গে থাকে, তাদের অবশ্যই দেখতে হবে, ঘন ঘন জল খাওয়াতে হবে, তাদের হালকা সুতির পোশাক পরাতে হবে। চিকিৎসকরা সেরকমই পরামর্শ দিচ্ছেন। যারা স্কুলে যাচ্ছে ডাইরেক্ট সান এক্সপোজার একটা হচ্ছে, তো এই ক্ষেত্রে প্রোটেকশন বলতে মেইন যেটা করতে হবে সেটা সান প্রোটেকশন। আমরা যেগুলো ইউজ করে থাকি, টুপি, ছাতা, সানগ্লাস এবং একটা ওয়াটার বটল সঙ্গে নিয়ে যাওয়া, স্কুল যেতে যেতে জল খাওয়া, স্কুলে জল খাওয়া, স্কুল থেকে ফেরার সময় জল খাওয়া, ওয়েল হাইড্রেটেড থাকা। জল হচ্ছে সবচেয়ে ভালো। কোল্ড ড্রিঙ্কস কিন্তু অ্যাভয়েড করতে হবে। বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস বা যেগুলো ফ্রুট জুস কিনতে পাওয়া যায়, সবচেয়ে ভালো হচ্ছে তাজা ফল কিনে এনে কামড়ে খাওয়া। তেলে ভাজা জিনিসগুলো, ফ্রেঞ্চ ফ্রাইজ, পেস্ট্রি, কেক, এইগুলোতে প্রচুর পাম অয়েল থাকে। বাড়িতে তৈরি বাঙালি খাবার, ভাত, ডাল, তরকারি, মাছ, ডিম, মাংস, এইগুলো হচ্ছে বেস্ট। ভালো করে খাওয়া দাওয়া করে, চান টান করে, খাওয়া দাওয়া করে শুধু একটা 2 ঘন্টা রেস্ট নেয়, তাহলে তাদের শরীর রিকভার করতে হেল্প হয়। আর এই গরমে ময়দানে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে সতর্ক সিএবি। ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, সিএবি কি পদক্ষেপ করছে, অর্থাৎ এই গরমে ক্রিকেট খেলতে গেলে যারা খেলছেন তাদের যাতে শারীরিক কোনো সমস্যা না হয় তার জন্য কি পদক্ষেপ করা হচ্ছে? একদমই দেখো অতনু, তাপমাত্রা প্রায় 40 ছুঁই, সেই জায়গায় কলকাতা ময়দানে ক্রিকেট চলছে। যেহেতু ক্রিকেট চলছে, ক্রিকেট বন্ধ করার কোনো উপায় নেই। সিএবি কর্তারা উদ্যোগ নিয়েছেন যে মাঠে আইস বক্স পাঠানো হবে। যে কটা মাঠে খেলা হবে কলকাতা ময়দানে তাদেরকে প্রচুর পরিমাণে জল, আগে যা জল দেওয়া তার দ্বিগুণ পরিমাণে জলের বোতল, মিনারেল ওয়াটার, সেই জল পাঠানো হবে। লেবু, বিটনুন তো পাঠানো হবে, অতিরিক্ত লেবু পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে প্রয়োজনে তারা খেতে পারেন, এবং পাশাপাশি ম্যাচের প্রয়োজনে ড্রিঙ্কস ব্রেক একাধিকবার নেওয়া যেতে পারে, সেই একটা ভাবনা চিন্তা করতে তাদের জানানো হয়েছে। এবং ওআরএস পাঠানো হচ্ছে, এবং বিশেষ করে কলকাতায় বোর্ডের ম্যাচ হয়েছে, বিসিসিআই এর আন্ডার-19 চিকেন আইডল ট্রফি সেমিফাইনাল রয়েছে, সেই দুটো ম্যাচের জন্য প্রত্যেকটা টিমের জন্য সপ্তাহ থেকে 80টা করে ডাবের ব্যবস্থা হচ্ছে ক্রিকেটারদের জন্য, যাতে তারা প্রচুর পরিমাণে এই ডাব বা জল খেতে পারেন। এবং কলকাতার ময়দানে যে ক্রিকেটগুলো রয়েছে তাদের জন্য কিন্তু তাদের ব্যবস্থা রয়েছে, যেখানে বললাম লেবু, ওআরএস, নুন এবং অতিরিক্ত বরফ দেওয়া হচ্ছে, প্রয়োজনে যাতে বরফ লাগে। এবং বিশেষভাবে ম্যাচ চলাকালীন 3টে মাঠ কিছু অ্যাম্বুলেন্স থাকে, এবং অ্যাম্বুলেন্সের সংখ্যাও কিন্তু বেশি রাখতে বলা হচ্ছে তাদের সঙ্গে যে যুক্ত সংস্থা রয়েছে তাদেরকে, কারণ অনেকেই কিন্তু এই গরমে অসুস্থ হতে পারেন, তাই দ্রুত যাতে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করা যায় সেই জন্য কিন্তু ভ্রাম্যমান যে অ্যাম্বুলেন্স তারও কিন্তু অতিরিক্ত ব্যবস্থা থাকছে সিএবি তরফ থেকে। ধন্যবাদ। হঠাৎ ভুল বদল এভাবে বলা যেতেই পারে, কারণ মোদী সরকারের মন্ত্রীর সমালোচনায় অর্জুন সিং, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনকে সমর্থনেও রাজি বিজেপি সাংসদ। অর্জুনের চট ক্ষোভে জোরদার রাজনৈতিক গুঞ্জন। আমরা মানুষের ভোটে জিতেছি, উনি তো আকাশপুত্র আছেন, হেলিকপ্টার থেকে নেমে পৌঁছে গেছেন, উনি জানেনই না জুট মিলের শ্রমিকের ব্যথা কি আছে। যেহেতু উনি মুখ্যমন্ত্রী আছেন, উনার স্টেটেই সব থেকে বেশি জুট মিল আছে। উনি যদি এই লড়াইটাকে ওনার ট্রেড ইউনিয়নের মাধ্যমে যদি রোডের উপরে করাতে চান, তাহলে আমার কাছে রাজনীতি সেকেন্ডারি হয়ে যাবে। বিজেপি সাংসদ, বঙ্গ বিজেপির অন্যতম নেতা, এবার তার মুখে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ। অর্জুনের অভিযোগ, বাংলার পাট চাষী ও চটকল শ্রমিকদের দুরবস্থা নিয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও পীযূষ কর্ণপাত করছেন না। কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত বদলের দাবি অর্জুনের। আমি ওনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে আপনি আমাকে বলুন এই স্ল্যাবটা বন্ধ করে দেবেন, কিন্তু উনি কোনোভাবে এটা রাজি হচ্ছেন না। একদিকে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনকে সমর্থনের বার্তা। উনি যদি এটা নিয়ে আন্দোলনের নেতৃত্ব দেন বা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য উনি ভাবেন, সমস্ত ট্রেড ইউনিয়নকে এটা নামিয়ে দেওয়া দরকার আছে। আমিও তার সঙ্গে একমত আছি। আমি নিজে উনাকে আহ্বান করছি কি উনি যদি এই মিটিংটা ডাকেন, আমরা নিশ্চয়ই পার্টিসিপেট করব। বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বারাকপুর শিল্পাঞ্চলে 18টি চটকল রয়েছে। সেই এলাকার বিজেপি সাংসদের এই মন্তব্যে বাংলার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। একজন সাংসদ হিসাবে অর্জুন সিং এর দায়িত্ব তার এলাকার লোকেদের কথা মন্ত্রিসভার কাছে
তুলে ধরা, তার পরিপ্রেক্ষিতে তিনি গণতান্ত্রিক আন্দোলনও করতে পারেন, সেই অধিকার তার আছে। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এই বিষয়ে কথা হয়েছে, কেন্দ্রীয় সরকার সমস্ত বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত অঙ্কে যারা বিজেপি করতে যাচ্ছিলেন তাদের ক্রমশ মোহভঙ্গ হওয়াটা স্বাভাবিক। 21-এর কুরুক্ষেত্রে বিজেপির স্বপ্নভঙ্গ, তারপর থেকে একের পর এক নির্বাচনে বাংলায় বিজেপি বিপর্যস্ত। দলে কোন্দল, দল ছাড়ার হিড়িক। পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে নাম লিখিয়েছেন বাবুল সুপ্রিয়র মতো নেতাও। এই পরিস্থিতিতে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অর্জুনের মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা। গরমে চাষের জমি শুকিয়ে কাঠ, গোদের উপর বিস্ফোরা পোকার হামলা। নদিয়া জুড়ে এখন পাটের জমিতে পোকা আতঙ্ক, পাট চাষের দফা রফা, বিপাকে পড়েছেন পাট চাষিরা। একদিকে গরমে জমি ফুটি ফাটা, চাষের জলের আকাল, অন্যদিকে পাট চাষের জমিতে পোকার হামলা। জোড়া ফলায় নদিয়ার পাট চাষিদের মাথায় বাজ। পাটের জমিতে এপিয়ন পোকার হামলা, ঝরে যাচ্ছে পাতা। এরই সঙ্গে জুড়েছে শুকনো আবহাওয়ার চোখ রাঙানি। জ্বালানির দাম বাড়ায় সেচেও খরচ বেড়েছে। খরার কারণে পাট পোকা নিয়ে যাইছি, পাট মরি যাইছি, পাটের বিশাল সমস্যা দেখা যাচ্ছে। আবার নতুন করে সেচ দিতে হয়েছে। এবার পেট্রোল ডিজেলের দাম যা বেড়েছে, আমাদের পক্ষে সে সেচ দেওয়া সম্ভব না। নদিয়ার একটা বড় অংশ জুড়ে পাট চাষ হয়। এবার প্রায় 85,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পাট চাষেই ভরে সারা বছরের পেট, চাষের ক্ষতিতে সেই পেটেই টান। আমরা যে চাষ করছি আমার তো পেটের ভাতই হচ্ছে না, যেমন অবস্থা আমাদের। পাটে যে পোকা হচ্ছে, যেমন খরাইতে আমরা কিছু করতে পারছি না, যে ওষুধের যা দাম, আমরা কি করে চাষ করব। এই সময় পাট সবে লাগানো হয়েছে, ছোট ছোট পাট, তাতে এপিয়ন আক্রমণ করবে। আর এই মুহূর্তে বৃষ্টি ঠিকই, যে বৃষ্টির জন্য অপেক্ষা আমরা সবাই করছি। আমাদের ব্লকের সহকৃষি অধিকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছি সবাইকেই, এবং আমাদের সহকৃষি অধিকর্তারাও মাঠে মাঠে পরামর্শ দিচ্ছেন যে কি করলেই পোকা দমন করা যাবে। এপিয়ন পোকার হাত থেকে পাট গাছ বাঁচাতে উপায় বাতলে দিচ্ছে জেলা কৃষি দপ্তর, কিন্তু খরচ সামলে আদৌ কি লাভের মুখ দেখা যাবে, প্রশ্ন কৃষকদের। নদিয়া থেকে ক্যামেরায় সন্তু সাহার সঙ্গে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বাংলা নিয়ে দিল্লিতে বিজেপি, মুখ্যমন্ত্রীর সফরের শুরুর দিনে রাজধানীতে বিক্ষোভ, পদযাত্রা, বিজেপি পন্থী আইনজীবী সেলের। নাটক করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের। 29 এপ্রিল শুক্রবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর বুকে সুর চড়াবে গেরুয়া শিবির। ধর্ণা, বিক্ষোভ, মোমবাতি মিছিলের পরিকল্পনা। সরাসরি বিজেপির রাজনৈতিক কর্মসূচি নয়, এবার পথে নামছেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা। বাংলায় রাজ্য সরকারের মদতে সন্ত্রাসের অভিযোগ। 29 এপ্রিল দিল্লিতে পথে নামছেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা। সুপ্রিম কোর্ট সহ দিল্লির বিভিন্ন আদালতের আইনজীবীদের নিয়ে কর্মসূচি। শুক্রবার বিকেলে ইন্ডিয়া গেট চত্বরে বিক্ষোভ, ধর্ণা ও মোমবাতি মিছিল। বাংলায় নিহত 30 জন বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে কর্মসূচি। নিহত বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চান গেরুয়া শিবিরের নেতারা। 2018 থেকে যে হিংসা চলছে পশ্চিম বাংলায়, তাদের জন্য আমরা এই কর্মসূচি দিল্লিতে নিয়েছি, রাজধানীতে নিয়েছি। তাদের আওয়াজ এবার দিল্লিতে শোনাতে হবে। পাটিয়ালা হাউস কোর্ট গেট নাম্বার 6 থেকে আমরা শুরু করব, নিয়ে আমরা তিলক মার্গ সি হেক্সাগন যেই পার্কিংটা আছে সেখানে গিয়ে শেষ করব। বিজেপি যদি দিল্লিতে আন্দোলন করতে যায়, বিজেপি দিল্লিকে বলুক বাংলার প্রাপ্য যে টাকা সেটা দিল্লি ছাড়ুক। বিজেপি আন্দোলন করে দিল্লিকে বলুক এই করোনার সময়ও টিকার ক্ষেত্রে যে বৈষম্য হয়েছে, এই ধরনের বঞ্চনা যেন কখনো না হয়। সিবিআই তদন্তের নির্দেশের পরেও রামপুরহাটের বকটুই হাঁসখালিতে তথ্য অনুসন্ধান টিম পাঠিয়েছে বিজেপি। বাংলায় আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলছেন বিজেপি নেতারা। এবার মুখ্যমন্ত্রী দিল্লি সফরের সময়ও রাজধানীতে বাংলা ইস্যুতে কর্মসূচি নিল বিজেপি। নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টে মামলার পাহাড়, 2,20,000-এরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায়। রাজ্যের অন্যান্য আদালতে মামলা ঝুলে 26 লক্ষেরও বেশি।
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বহু যুগ আগে, তারপর সময় গড়িয়েছে, লিখন বদলায়নি। তারিখের পর তারিখ অপেক্ষায় থাকেন বিচার প্রার্থীরা। মামলার পাহাড় জমে আদালতে। পরিসংখ্যান বলছে 24 এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্টে জমে থাকা মামলার সংখ্যা 2,20,777টি। এর মধ্যে দেওয়ানি মামলা 1,88,439, ফৌজদারি মামলার সংখ্যা 32,338। হাইকোর্টে 30 বছরের পুরনো ঝুলে থাকা মামলা 10,914, 20 বছরের পুরনো মামলা 18,785, 10 বছরের বেশি ঝুলে রয়েছে 57,792টি মামলা, 5 থেকে 10 বছরের পুরনো মামলা 54,300। আইনজীবী মহল বলছে এর পিছনে অন্যতম কারণ পর্যাপ্ত সংখ্যায় বিচারপতি না থাকা। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকার কথা 72 জন, বর্তমানে রয়েছেন 39 জন। শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নয়, গোটা রাজ্যের বিভিন্ন আদালতেও বহু মামলার এখনো নিষ্পত্তি হয়নি। রাজ্যে 22 জেলায় ঝুলে থাকা মামলা 26,65,501। সারা দেশের জেলা ও মহকুমা আদালতে ঝুলে থাকা মামলার 6.4%ই বাংলায়। জেলা ও মহকুমা আদালত মিলিয়ে গোটা দেশে ঝুলে থাকা মামলা 4,12,45,424। এই কলকাতা হাইকোর্টের যে বিচারাধীন মামলা বা ঝুলে থাকা মামলা তা কমানো সম্ভব তখনই যদি যে স্ট্রেংথ অনুযায়ী 72 জন বিচারপতি কলকাতা হাইকোর্টে থাকার কথা তা সম্পূর্ণভাবে রাখা যায়, এমনটাই মত আইনজীবী মহলের। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। अरे ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा।